রাধাপুর নামক কোনো একটি গ্রামে মিনা এবং সীমা তাদের মা সুমিত্রার সঙ্গে বসবাস করত। সুমিত্রা পড়ালেখা জানত না, এর কারণে সে অন্যের বাড়িতে চাকরানির কাজ করত। সুমিত্রার সংসার চালানো ভীষণ মুশকিলের হয়ে পড়েছিল, কারণ তার দুই মেয়ের পড়ার খরচও ছিল অনেক বেশি। মিনা ছিল অনেক বুদ্ধিমান একটি মেয়ে, অন্যদিকে সীমা ছিল ভীষণ অহংকারী একজন। আর নিজের বাড়ির আর্থিক অবস্থা সম্পর্কে তার কিচ্ছু যায় আসতো না। সে সবসময় শুধু নিজের স্বার্থ বুঝত। সে অনেক সময় তার মাকে মিথ্যা বলে টাকা নিত এবং সেই টাকাগুলো দিয়ে সে তার বন্ধুদের সঙ্গে পার্টি করত। অন্যদিকে মিনা, তার মা সুমিত্রা কাজে চলে যাবার পর সে বাড়ির সব কাজ করত, আর সে খাবারও রান্না করত। একদিন সীমা তার মাকে বলে, মা, আমি স্কুল থেকে সায়েন্সের প্রজেক্ট পেয়েছি, এর কারণে আমাকে 700 টাকা দাও। সীমা, আজকাল আমি খুব লক্ষ্য করছি তুমি কোনো না কোনো বায়না দিয়ে মায়ের থেকে অনেক টাকা নাও। আমিও তো তোমার স্কুলে পড়ালেখা করি, কিন্তু কই, আমার তো কখনো এত টাকার দরকার হয়নি। তুই কি আমাকে মায়ের সামনে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছিস? তোর কি মনে হয় আমি মাকে মিথ্যা বলে টাকা নিই আর সেই টাকাগুলো দিয়ে নিজের বন্ধুদের সঙ্গে পার্টি করি? হ্যাঁ, মানলাম তোকে মা বেশি ভালোবাসে, তার মানে তো এইটা নয় যে আমার ব্যাপারে তুই মাকে 1000টা মিথ্যা কথা বলবি। সীমা, এ কেমন ধরনের কথাবার্তা? নিজের বোনের সঙ্গে কি কেউ এইভাবে কথা বলে? হ্যাঁ, মিনা অনেক সহজ সরল, কিন্তু তার মানে এইটা নয় যে তোমার মুখে যা আসবে তুমি ওকে তাই বলবে। আর এমনিতেও আজকে আমার কাছে কোনো টাকা নেই, কালকে টাকা পাবো তখন দিয়ে দিব। দেখো মা, আমার সামনে নাটক করো না। আমি খুব ভালোভাবে জানি তোমার কাছে টাকা আছে, তুমি শুধু আমাকে দিতে চাও না তাই। আর রইল কথা এর, ওকে আমি কখনো বোন বলে মানিই না। ও সব সময় আমার ব্যাপারে তোমাকে 1000টা মিথ্যা কথা বলে, আমার নামে নিন্দে করে, আর ও বাড়ির সব কাজ করে বলে তুমি ওকে অনেক বেশি ভালোবাসো। মাঝে মাঝে তো মনে হয় আমি তোমার কেউ হই না। এমনটা বলার পর সীমা বাড়ি থেকে বাইরে চলে যায়। অন্যদিকে সীমার এমন কথা শুনে মিনার মন খারাপ হয়ে যায় এবং সে মনের কষ্টে কান্না করতে শুরু করে। কান্না করিস না মিনা, তুই তো জানিসই ওর কথা বলার কোনো ঢং নেই, কখন কাকে কি বলে নিজেরই ঠিক নেই। ও তো এখনো অনেক ছোট, দেখিস বড় হলে ঠিক বুঝতে পারবে। কিন্তু মা, আমিও কোনো একটা সময় ওর বয়সের ছিলাম। কই, আমি তো কখনো কারোর সঙ্গে এইভাবে কথা বলিনি। আমি সীমাকে আমার ছোট বোনের মতো ভালোবাসি, কিন্তু ও তো আমাকে নিজের বড় বোন বলে মানেই না। না মিনা, এমনটা নয়, ও রাগের মাথায় এসব বলে ফেলেছে। চল, এত সব না ভেবে এখন গিয়ে পড়ালেখা কর। আমার কাজের সময় হয়ে গেছে, আমি যাচ্ছি। এমনটা বলার পর সুমিত্রা তার কাজে তার মালকিনের বাড়িতে চলে যায়। সে বাসনপত্র ধুচ্ছিল, হঠাৎ করেই তার হাত থেকে একটা কাচের বয়ম পড়ে যায় এবং সেটি ভেঙে যায়। কাচের বয়ম ভাঙার শব্দ পেয়ে মালকিন রেগে গিয়ে সেইখানে আসে এবং বলে, এটা কি করলি চাকরানি? তুই আমার এত সাধের একটা বয়ম ভেঙে দিলি। আজকাল আমি খুব ভালোভাবে খেয়াল করছি তুই কাজে মন দিয়ে করিস না। কালকে তুই যাবার পর বাড়িতে ময়লা দেখেছি, আর এর আগে একদিন ভুল করে আমার একটা শাড়িতে চা পড়ে গিয়েছিল, ওটা দিয়েছিলাম তোকে পরিষ্কার করতে, চায়ের দাগও ভালোভাবে ওঠেনি। চল বেরো এখান থেকে, এত নোংরাভাবে যদি কাজ করিস তাহলে আমার বাড়িতে কাজ করতে আসার কোনো প্রয়োজনই নেই তোর। মালকিন, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আজকের পর থেকে আমি খুব ভালোভাবে কাজ করব। স্বইচ্ছায় এখান থেকে বেরিয়ে যা, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। সেইটা নিশ্চয়ই তোর জন্য ভালো হবে না। তোদের মতো মানুষরা কি সহজ ভাষা বুঝতে পারিস না? ঠিক আছে মালকিন, চলে যাব, কিন্তু আজকে আমি মাসের বেতন পেতাম। আজকে যদি আমাকে পুরো মাসের বেতনটা দিয়ে দিতেন তাহলে আমার অনেক বড় উপকার হতো। টাকা? কিসের টাকা? এ যে আমার এত দামি বয়মটা ভাঙলি, এতেই তোর সব টাকা কাটা পড়ে গেছে। যা, কোনো টাকা পাবি না তুই। না মালকিন, দয়া করে এমনটা বলবেন না। আজকে আপনি আমাকে টাকা না দিলে আমার ঘরে পুরো মাসের খাবার কিভাবে আসবে? এত সব কিছু আমি জানি না। এখন যদি আর 1 মিনিটও এখানে দাঁড়িয়ে থাকিস তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। এরপর সুমিত্রা সেই বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে চলে আসে। সে রাস্তা দিয়ে হাঁটছিল এবং সে অনেক কান্না করছিল। হে আল্লাহ, এটা কি হয়ে গেল? কালকে সীমা টাকা চেয়েছিল আর ওদের স্কুলের ফিসও জমা দিতে হবে, বাড়িতে খাবারও নেই। এসব কিভাবে হলো? এখন তো কিচ্ছু বুঝতে পারছি না কি করব। জানি না আবার একটা কাজের ব্যবস্থা কবে গিয়ে হবে। এভাবে কান্না করতে করতে সুমিত্রা কিছুক্ষণ পর তার বাড়িতে ফিরে আসে, কিন্তু সে তার মেয়েদের কাছে কাজ চলে যাবার কথাটি বলে না। পরের দিন হঠাৎ করেই সুমিত্রার প্রচণ্ড জ্বর চলে আসে
আর বাড়িতে যা সামান্য টাকা জমানো ছিল সেই টাকাগুলো তার চিকিৎসাতেই খরচ হয়ে যায়। বাড়ির খরচ এবং তার স্কুলের ফিস জমা দেওয়ার কারণে সুমিত্রা তার প্রতিবেশী একজন মহিলার থেকে কিছু টাকা ধার নেয়। এরপর সুমিত্রা প্রায় সময় অসুস্থই থাকতো, যার কারণে তার উপর ঋণের ভার আরও বেশি বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা মাস স্কুলের ফিস জমা না দেওয়ার কারণে মিনা এবং সীমার নাম স্কুল থেকে কেটে দেওয়া হয় এবং তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এই সব কিছু দেখে সীমার প্রচণ্ড রাগ হয় এবং সে তার মাকে বলে, মা, প্রথমে তো তোমার কাজ চলে গেল, আর এরপর তুমি সবসময় অসুস্থই থাকো। আজকে যদি তোমার সঙ্গে এই সব কিছু না হতো তাহলে আমাদের অবস্থা এমন হতো না, এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না। শুধুমাত্র তোমার কারণে আমার পড়ালেখাটা শেষ হয়ে গেল, এমনকি আমাদের বন্ধুদের সঙ্গেও ঘোরাফেরাটাও নষ্ট হয়ে গেল। আমার বয়সের মেয়েরা কত আনন্দ ফুর্তি করে, আর আমাকে দেখো এখানে বাড়িতে বসে শুকনো রুটি চিবোচ্ছি। সীমা, মা অসুস্থ আর এখন তুমি এইসব কথা নিয়ে পড়েছো? তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলা উচিত নয়। মা আমাদের জন্য অনেক কষ্টের সম্মুখীন হয়েছে। মা সব সময় আমাদের খুশিগুলো পূরণ করার জন্য অন্যের বাড়িতে কাজ করে। আর এমনিতেও আমি তো ফুল বিক্রির কাজ শুরু করেছি, আমি যতটুকু পারি ততটুকু তো করছিই সবার জন্য, কিন্তু আমি একা আর কতটুকু করতে পারবো? আমার মনে হয় আমাদের দুইজনকে একসঙ্গে কাজ করা উচিত। দুইজনে কাজ করলে বাড়িতে অনেক বেশি টাকা আসবে, তাহলে আমাদের সংসারে একটু সচ্ছলতা আসবে। এভাবে তারা নিজেদের মধ্যে কথা বলছিল। হঠাৎ করে তাদের কাছে একজন বৃদ্ধা মহিলা চলে আসে এবং সে তাদেরকে বলে, মা, আমি পাশের গ্রামে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে? এই বুড়ি, আমাদের বাড়িতে এমন কি চোখে পড়ছে তোর যে আমরা তোকে খেতে দিতে পারবো? নিজেরাই তো 2 বেলা শুকনো রুটি খাচ্ছি, আবার কখনো না খেয়ে দিন কাটাতে হচ্ছে, আর উনি এসেছেন, উনাকে নাকি খেতে দিতে হবে। বুড়িমা, ক্ষমা করবেন, ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আসলে ও এখনো অনেক ছোট, তাই মুখে যা আসে তাই বলে। এমনটা বলে মিনা রান্নাঘরে যায় এবং সে একটা রুটি নিয়ে আসে এবং সে সেটি সেই বৃদ্ধা মহিলাকে দিয়ে দেয়। এই নিন বুড়িমা, আমাদের বাড়িতে এই একটাই রুটি ছিল। বৃদ্ধা মহিলা মিনার থেকে সেই রুটিটি নিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় মিনা সীমার সঙ্গে জঙ্গলে যায় ফুল ছিঁড়তে। রাস্তার মধ্যে সীমা মনে মনে ভাবে, এই মিনার বাচ্চা নিজেকে কি ভাবে? ও কে আমাকে কাছে নিয়ে যাওয়ার? যদি ভুলেও আমার বন্ধুরা জানতে পারে যে আমি এভাবে ফুল বিক্রির কাজ করি, না জানি ওরা আমাকে নিয়ে কত মজা করবে। আমি এক্ষুনি ওকে শিক্ষা দিচ্ছি। তখন সীমা মিনাকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে দেয় এবং বলে, এখন তুই এখানেই থাক, রাতের বেলায় জঙ্গলি জানোয়ার এসে তোকে খেয়ে ফেলবে, আর একটা মুহূর্তেও আমি তোর সঙ্গে থাকতে পারছি না। তুই আমার জীবনটা মুশকিল করে তুলেছিস, আমার বেঁচে থাকা তুই হারাম করে দিয়েছিস। এমনটা বলে সীমা যেতে শুরু করে। কিছুক্ষণ যাবার পর সে মনে মনে ভাবে, আমি তোকে দড়ি দিয়ে বেঁধে এসেছি ঠিকই, কিন্তু কে বলতে পারে ও হয়তো দড়িটা খুলে ফেলতে পারে। একবার দেখে আসি, যদি দড়ি খুলে ফেলে তাহলে আবারও ভালোভাবে বেঁধে দিয়ে আসবো। এমনটা বলে কৌতূহলবশত সীমা আবারও সেইখানে যায়, কিন্তু সে যেখানে মিনাকে দড়ি দিয়ে বেঁধেছিল সেখানে মিনা ছিল না। এরপর সীমা কিছুটা সামনে এগোয়, তখন তার নজর পড়ে মিনার ওপর। সীমা মিনার পিছু করতে শুরু করে। এরপর তারা চলতে চলতে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়, যেখানে 3টা নদী ছিল। যেখানে তৃতীয় নদীতে ছিল সোনার ড্রেসের ঘর এবং দ্বিতীয় নদীতে ছিল রূপার ড্রেসের ঘর, আর প্রথম নদীতে ছিল একটা সাধারণ ড্রেসের ঘর। চোখের সামনে এমন দৃশ্য দেখে মিনা মনে মনে ভাবে, আরে হঠাৎ করেই আমি কোথায় চলে এলাম? আমাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। ঠিক তখনই সেখানে একটা পরী হাজির হয় এবং বলে, তোমাকে এখানে স্বাগতম। তুমি এখান থেকে সহজে যেতে পারবে না। এখান থেকে যাওয়ার জন্য তোমাকে কিছু না কিছু একটা নিতেই হবে। পরীকে দেখে সীমা মিনার কাছে গিয়ে দাঁড়ায় এবং সে পরীকে বলে, পরী, আমি ওর বোন। আপনি তোকে এখান থেকে কিছু না কিছু একটা নিতে বলছিলেন, আমি এখান থেকে কিছু না কিছু একটা নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয়। তৃতীয় সোনার নদী থেকে তুমি অনেক সোনার কয়েন পাবে। দ্বিতীয় রূপার ড্রেসের ঘর থেকে তুমি অনেক টাকা পয়সা পাবে। আর অন্যদিকে প্রথম সাধারণ ড্রেসের ঘর থেকে তুমি কিছুই পাবে না। উল্টো সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি আছে যার সাহায্য করতে হবে, যাকে অনেক সেবা করতে হবে। এখন তোমাদেরকেই পছন্দ করতে হবে যে কে কোন ঘরে যাবে।
পরি, আমি সোনার ড্রেসের ঘরের মধ্যে যেতে চাই, যেখান থেকে আমি অনেকগুলো সোনা নিতে পারবো, এবং এরপর আমি রূপার ড্রেসের ঘরের মধ্যেও যেতে চাই, যেখান থেকে আমি অনেক গহনা এবং টাকা পাবো। কিন্তু আমি প্রথম সাধারণ ঘরের মধ্যে যেতে চাই না, ওর মধ্যে আমি বুড়ি মানুষের সেবা করতে পারবো না, আমার বড়লোক হওয়ার আছে। এই দারিদ্রতা ভরা জীবনে আমি অতিষ্ঠ, এই জীবন আমার আর ভালো লাগে না। পরি, আমাকে প্রথম সাধারণ ঘরের মধ্যেই যেতে দিন, আমি ওখানে গিয়ে মানুষের সেবা করতে চাই। আর দেখো সীমা, এত লোভ ভালো নয়, তুমি আমার সঙ্গে প্রথম সাধারণ জাদুর ড্রেসের ঘরের মধ্যেই চলো। না, আমি যাব না, তুমি নিজের জ্ঞান নিজের কাছেই রাখো, আর আমি এখানে অন্যের পা টিপার জন্য এত বড় হইনি। এমনটা বলার পর সীমা সোনার ঘরের মধ্যে চলে যায়। অন্যদিকে মিনাও সাধারণ ঘরের মধ্যে চলে যায়। সীমা যখনই সোনার ঘরের মধ্যে প্রবেশ করে, হঠাৎ করেই ঠিক তখনই তার উপর ঝাড়ু এবং লাঠি দিয়ে অনেক পেটনি হতে শুরু করে। তখন সোনার ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে, লোভী মেয়ে, এই মুহূর্তে আমার এই ঘর থেকে বাইরে বের হ। যদি এই মুহূর্তে এখান থেকে না যাস তাহলে আমি মেরে মেরে তোর জীবন বের করে নিব। এরপর সীমা তাড়াতাড়ি করে সোনার ড্রেসের ঘর থেকে বেরিয়ে যায় এবং সে আবারও রূপার ড্রেসের ঘরের মধ্যে প্রবেশ করে। সেখানে গিয়ে সীমার কারেন্টে শক লাগতে শুরু করে। এরপর সেই ঘর থেকে আবারও আওয়াজ আসে, লোভী মেয়ে কোথাকার, তুই এইখানেও চলে এসেছিস, চল বেরো এখান থেকে। অন্যদিকে মিনা যেই সাধারণ ঘরের মধ্যে যায়, সেখানে সে অনেক সোনা, টাকা পয়সা এবং গহনা দেখতে পায়। এসব দেখে মিনা অবাক হয়ে যায়। তখন সেখানে পরীটি আসে এবং বলে, মিনা, তুমি ভীষণ সৎ, এর কারণে সব কিছু তোমার সততার উপহার। অন্যদিকে তোমার বোন ছিল ভীষণ লোভী, ও ওর লোভে শাস্তি পেয়ে গেছে, এই সব কিছু তোমার, তুমি এই সব কিছু নিয়ে যেতে পারো। এমনটা শুনে মিনা অনেক খুশি হয় এবং সে পরীকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে সোনা, টাকা পয়সা, গহনা সব কিছু নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। অন্যদিকে সীমা, সে মার খেয়ে কান্না করতে করতে বাড়িতে ফিরে যায়। তারা দুজন সেখান থেকে চলে যাবার পর জাদুর ড্রেসের বাড়িগুলো সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে সে যখন বাড়িতে ফিরে, তখন সুমিত্রা তার কাছে এত ধন সম্পদ দেখে তাকে জিজ্ঞাসা করে, আরে মিনা, তুই এত সব কিছু কোথায় থেকে পেলি? তার মা জিজ্ঞাসা করার পর সে জাদুর ড্রেসের ব্যাপারে তার মাকে সব কিছু খুলে বলে। আর এরপর সবার আগে সে নিজের মায়ের ভালো হাসপাতালে চিকিৎসা করায়। এরপর সে তার সমস্ত ঋণ পরিশোধ করে দেয়। সুমিত্রা ঠিক হয়ে যাবার পর সে নিজের জন্য অনেক বড় একটা বুটিকের দোকান খুলে। অন্যদিকে সেই বুটিকের দোকানের সামনেই সে নিজের জন্য অনেক সুন্দর বিলাসবহুল একটা বাড়ি তৈরি করে। অন্যদিকে নিজের কাজের জন্য শাস্তি পাওয়ার পর সীমা চিরকালের জন্য শুধরে যায় এবং সে সবসময় তার বোনের কাজে সাহায্য করে। এভাবেই সবকিছু ঠিক হয়ে যায় এবং মিনা তার মা এবং বোনের সঙ্গে হাসি খুশিতে জীবন কাটায়। কিষানগঞ্জ গ্রামে কারিশমা, কারিনা ও আঞ্জনা নামে 3 বোন বাস করত। 3 বোন তাদের মা সারিতার সঙ্গে থাকত। তাদের বাবা অনেক আগেই মৃত্যুবরণ করেছে। সংসারের খরচ চালানোর জন্য সারিতা সেলাই মেশিনের কাজ করে। সারিতা অনেক কষ্ট করে তার 3 মেয়েকে লেখাপড়া করায়। একদিন 3 বোন কলেজ থেকে বাসায় ফিরছিল। তখন তারা এলাকার লোকজনদেরকে বলতে শুনল, ও বুবু, তোমরা কি শুনেছ? এই এলাকার রাজমহল অনেকদিন থেকে বন্ধ আছে না? শুনছি রাজরানী সুরেখা দেবী আসছে। উনি ওনার 3 ছেলেকে এই গ্রামের 3 মেয়ের সঙ্গে বিয়ে দিতে চায়। বাবু, আমিও তো তাই শুনছি। এই জন্য আমি আমার মেয়েকে বলেছি যে যে করেই হোক রাজরানী সুরেখা দেবীর ছেলের বউ হতেই হবে। আমার মেয়ে তো দেখতে অনেক সুন্দরী, কোনো রাজকুমারীর থেকে কম নয়। দেখা যাবে রাজরানী সুরেখা দেবী তার 3 ছেলেকে কার মেয়ের সঙ্গে বিয়ে দেয়। এভাবে গ্রামের লোকজন আলোচনা করছিল। ঠিক সেই সময়ই একটি অ্যানাউন্সমেন্ট হলো, শোনো শোনো গ্রামবাসী, রাজরানী সুরেখা দেবী অনেক বছর পরে রাজমহলে আসছে। তার 3 ছেলেকে এই এলাকার সুন্দরী 3 মেয়ের সঙ্গে বিয়ে দিবে। তাই বলছি, সবাই লেহেঙ্গা পরে সেজে গুজে রাজমহলে আসবে। এই অ্যানাউন্সমেন্ট শুনে কারিশমা, কারিনা ও আঞ্জনা 3 বোন খুবই খুশি হলো। কিন্তু পাশে দাঁড়ানো তানিয়া ও তারা নামে 2 বোন তাদের 3 বোনকে বলল, এই তানিয়া, এই 3 বোন তো এই অনুষ্ঠানে অংশগ্রহণই করতে পারবে না। রাজমহলে যেতে হলে তো ভালো ভালো লেহেঙ্গা পরতে হবে। ওরা তো অনেক গরিব, লেহেঙ্গা কেনার টাকা কোথায় পাবে? ওর বাবা তো অনেক আগেই মারা গেছে, মা একটু সেলাইয়ের কাজ জানে।
ও দিয়েই অনেক কষ্টের সংসার চলে। লেখাপড়া তো ওরা অনেক কষ্ট করে করে। হ্যাঁ তারা, তুই একদম ঠিক বলেছিস। এরা তো যেতেই পারবে না, আমরা শহরে যাব, ওখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা কিনে আনবো, এরপর সেগুলো পরে রাজমহলে অনুষ্ঠানে যাব। দেখবি তারা, রানী সুরেখা দেবীর দুই ছেলের সঙ্গে আমাদের দুই বোনের বিয়ে হবে। তারা আর তানিয়ার কথা শুনে তিন বোনের অনেক রাগ হয়ে গেল, আর তিন বোন মিলে তানিয়া ও তারাকে অনেক পেটালো। শোন তানিয়া, তারা, একটা কথা ভালো করে মনে রাখ, আমরা অবশ্যই রাজমহলের অনুষ্ঠানে যাব, আর দেখবি রাজরানী সুরেখা দেবীর তিন ছেলের সঙ্গে আমাদের তিন বোনেরই বিয়ে হয়েছে, দেখে নিস তুই। তোমরা তিন বোন ঠিক করনি। তোমরা জানো আমরা কারা? আমরা হলাম এই গ্রামের মাতবরের মেয়ে। আমরা তোমাদের কাছ থেকে অবশ্যই প্রতিদান নেব। ঠিক আছে, যা খুশি তাই করিও, আগে তোমাদের চেহারা সুরত তো ঠিক করো। আমরা তিন বোন মিলে যা করেছি তোমাদের চেহারা। এরপর তিন বোন বাসায় এসে চিন্তায় পড়ে গেল, কারণ তারা তো তাদের ঘরের আর্থিক অবস্থা সম্পর্কে ভালো করে জানতো। এরপর তারা তাদের মাকে বলল, মা, জানো অনেক বছর পর আমাদের রাজদরবারে সুরেখা দেবী আসছে। রাজরানী সুরেখা দেবী ওর তিন ছেলের সঙ্গে এই গ্রামের তিন সুন্দরী মেয়েদেরকে বিয়ে দেবে। মা, ওখানে যেতে হলে না লেহেঙ্গা পরে যেতে হবে। তুমি তো অনেক সুন্দর সেলাই জানো, এই লেহেঙ্গা তৈরি করে দাও না মা প্লিজ। হ্যাঁ মা, দাও না মা প্লিজ, আমরাও যাবো ওই অনুষ্ঠানে। কারিশমা, কারিনা, এ তোরা কী বলিস? মা কত কষ্ট করে আমাদের লেখাপড়া শেখাচ্ছে। তাছাড়া লেহেঙ্গা তৈরি করতে অনেক টাকার প্রয়োজন হয়, বাজার থেকে ছিট কিনে আনতে হবে, অনেক দামি ফেব্রিক্স। যত টাকা কাপড় কিনতে লাগবে তা দিয়ে নতুন একটা লেহেঙ্গাই কিনা হয়ে যায়। মা কোত্থেকে দেবে বল? আমাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, লেখাপড়া শেখাচ্ছে, এটাতেই তো অনেক বেশি হয়ে যাচ্ছে। তিন মেয়ের কথা শুনে সারিতা চিন্তায় পড়ে গেল। এরপর সারিতা তার তিন মেয়েকে বলল, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের তিনজনের বিয়ের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছি। সে টাকা দিয়ে বাজার থেকে ভালো মানের ম্যাটেরিয়াল নিয়ে আসবো, সেটা দিয়ে তোমাদের তিনজনের লেহেঙ্গা তৈরি করে দেব, ঠিক আছে? তোমরা তিনজন অবশ্যই রাজমহলে যাবে, দেখবে মহারানী সুরেখা দেবীর তিন ছেলে অবশ্যই তোমাদের তিন বোনকে পছন্দ করবে আর বিয়ে হয়ে যাবে। এ কথা শুনে তিন মেয়ে অনেক খুশি হলো। এরপর কথা অনুযায়ী সারিতা অল্প সময়ের মধ্যে তিনটি সুন্দর সুন্দর লেহেঙ্গা তৈরি করলো। সুন্দর লেহেঙ্গা তৈরি দেখে তিন বোন অনেক খুশি হলো, আর এই সংবাদ তানিয়া ও তারার কাছে পৌঁছে গেল যে তাদের মা অনেক সুন্দর ডিজাইন করে তাদের জন্য লেহেঙ্গা তৈরি করেছে। এরপর রাতের অন্ধকারে তানিয়া ও তারা কারিশমাদের ঘরে গেল। সেখানে গিয়ে তিন বোনের সুন্দর লেহেঙ্গাগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। তানিয়া, দেখেছিস কি করলাম? তিনজনের লেহেঙ্গায় পুড়িয়ে দিলাম। এখন কি করে ওরা লেহেঙ্গা পরে রাজমহলে যাবে? আমাদেরকে মেরেছিল, ঠিক আমরা ওর মায়ের প্রতিশোধ নিয়েছি। হ্যাঁ, ঠিকই করেছিস। দেখেছিস ওদের মা কত সুন্দর করে লেহেঙ্গা তৈরি করতে পারে? এইরকম সুন্দর লেহেঙ্গা না বাজারে কোথাও পেলাম না খুঁজে, আমাদের কাছেও তো নেই। কি যে মজা লাগছে, এখন আর ওরা রাজমহলে যেতে পারবে না। এরপর দুই বোন চুপি চুপি ঘর থেকে বের হয়ে আসলো। সকাল সকাল ঘুম থেকে উঠেই তিন বোন তার সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখতে গেল। তারা গিয়ে দেখলো লেহেঙ্গা পরে ছাই হয়ে গেছে। এসব দেখে তিন বোন খুবই কান্না করতে লাগলো। কারিশমা, কারিনা, এ কি হলো? মা কত কষ্ট করে লেহেঙ্গাগুলো তৈরি করেছিল, সবগুলো কে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই করিয়ে দিল। এই লেহেঙ্গা তৈরি করতে আমাদের জন্য জমানোর টাকা সবই শেষ হয়ে গেল মায়ের। শোনো আমার প্রিয় বোনেরা, এভাবে কান্না করো না, মা কত যে কষ্ট পাবে। কত কষ্ট করে মা এই লেহেঙ্গাগুলো সেলাই করে দিয়েছে। আমার মনে হচ্ছে কি জানো, তানিয়া আর তারা প্রতিশোধ নেওয়ার জন্য হিংসা করে এরকমটা করেছে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস, এই কাজ অন্য কারো হতে পারে না। তানিয়া আর তারা এই কাজ করেছে। কি আর করার, ভাগ্যে নেই যাওয়া। আজকে সন্ধ্যার সময় তো সবাইকে যেতে হবে রাজমহলে। আমরা না হয় নাই গেলাম, কিন্তু লেহেঙ্গা তৈরি করতে তো মায়ের সব টাকা শেষ। মা কত কষ্ট পাবে, এটার কি হবে? এসব বলে তিন বোন গলা ধরে কান্না করতে লাগলো। তাদের কান্না শুনে ফেললো জানালার কাছে দাঁড়ানো খুবই সুন্দর একটি পরী। তিন বোনের কান্না দেখে পরীর মনে অনেক মায়া হলো। পরী জানালা দিয়ে ভেতরে প্রবেশ করলো আর তিন বোনের সামনে প্রকট হয়ে বলল, তোমাদের দুঃখ দেখে আমার অনেক খারাপ লাগছে। তোমার মায়ের কাছে টাকা নেই, সব টাকা শেষ করে তোমাদের জন্য লেহেঙ্গা তৈরি করেছে। আর তানিয়া আর তারা এতটা সর্বনাশ করে ফেলেছে তোমাদের। আমার না অনেক খারাপ লাগছে, এই জন্যই আমি এসেছি তোমাদের সাহায্য করার জন্য। আমি তোমাদের তিনজনকে জাদুর লেহেঙ্গা দেব।
এ কি বলছেন পড়েছি, আমাদের 3 বোনকে আপনি জাদুর লেহেঙ্গা দেবেন? জাদুর লেহেঙ্গা তো অনেক সুন্দর হবে দেখতে। হ্যাঁ হ্যাঁ, তোমরা একদম ঠিক বলেছ। জাদুর লেহেঙ্গা এমনিতে সুন্দর, আর সেটা পরলে আরও বেশি সুন্দরী লাগে মানুষকে। আর ওই জাদুর লেহেঙ্গা পরে যখন তোমরা 3 বোন যাবে, তখন রাজরানী সুরেখা দেবীর 3 ছেলে তোমাদের 3 জনকে পছন্দ করবে আর তোমাদের সঙ্গে বিয়ে করবে। এরপর জাদুদারা পরিতাদের 3 বোনকে জাদুর 3 লেহেঙ্গা দিল। জাদুর 3 লেহেঙ্গা পরার পর 3 বোন দেখতে আরও বেশি সুন্দরী হয়ে গেল। এরপর সন্ধ্যাবেলা সেই জাদুর 3 লেহেঙ্গা পরেই 3 বোন রাজমহলে গেল। রাজমহলে আসা সব মেয়েদের মধ্যে তাদের 3 বোনকে সবচেয়ে বেশি সুন্দরী দেখাচ্ছিল, কারণ তাদের গায়ে ছিল জাদুর লেহেঙ্গা। তবে মহারানী সুরেখা দেবী প্রথম নজরেই 3 বোনকে পছন্দ করে নিল। আমি যে আশা নিয়ে এই গ্রামে এসেছি, আমার সে আশা পূর্ণ হয়ে গেছে। আমি আমার 3 ছেলেকে কারিশমা, কারিনা আর আঞ্জনার সঙ্গে বিয়ে দিতে চাই। এই সংবাদ শোনার পরে কারিশমা, কারিনা ও আঞ্জনা অনেক বেশি খুশি হলো, কিন্তু তানিয়া ও তারা হিংসায় চলতে লাগলো। তারা কারিশমা, কারিনা ও আঞ্জনার কাছে আসলো ও বলল, আমরা 2 জন মিলে তোমাদের 3 বোনের লেহেঙ্গা পুড়িয়ে ছাই করে দিয়েছি। এত তাড়াতাড়ি তোমরা এত সুন্দর সুন্দর লেহেঙ্গা কোথা থেকে কিনেছো? হ্যাঁ, তোমাদের তো এত টাকা পয়সাও নেই। আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা 3 জন তোমরা চুরি করনি তো কোথাও? তানিয়া, তারা, তোমরা 2 বোন কান খুলে শুনে রাখো। আমরা আগে থেকে জানি যে আমাদের ওই লেহেঙ্গা তোমরা 2 বোন পুড়িয়েছো। এরপরেও তোমাদের কিচ্ছু করিনি। যদি আমরা ইচ্ছা করতাম তাহলে তোমাদের 2 বোনকে জেলের ভাত খাওয়াতে পারতাম। আমাদের মায়ের অতি কষ্টের পরিশ্রমকে নষ্ট করেছো, কিন্তু আমরা এমনটা করিনি। হ্যাঁ, আমার বোন ঠিকই বলেছে। যদি আমরা ইচ্ছে করি তাহলে এখনই রাজকুমারকে বলে তোমাদের 2 বোনকে শাস্তি দিতে পারি, কিন্তু আমরা তা করব না। তোমাদের উচিত আমাদের 3 বোনের কাছ থেকে ক্ষমা চাওয়া, আর এই লেহেঙ্গা আমরা কোথায় পেয়েছি সেটা শোনা তোমাদের দরকার নেই। হ্যাঁ কারিশমা, কারিনা, আঞ্জনা, তোমরা 3 বোন ঠিকই বলেছো। সত্যি তোমাদের মনটা অনেক বড়। যদি তোমরা ইচ্ছা করো তাহলে আমাদের 2 বোনকে শাস্তি দিতে পারো। আমরা 2 বোন সত্যি অনেক বড় অন্যায় করেছি। তোমাদের লেহেঙ্গা পুড়িয়ে আমরা ঠিক করিনি। হ্যাঁ, আমাদের 2 বোনকে ক্ষমা করে দাও প্লিজ। এভাবে গরিবদেরকে কখনোই আমরা আর কষ্ট দেব না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমরা 2 বোন তোমাদের 3 জনের বন্ধু, ঠিক আছে? তানিয়া ও তারার ভুল বুঝতে দেখে 3 বোন তাদের 2 জনকে ক্ষমা করে দিল। এরপর তারা সকলে মিলে খুবই ভালো বন্ধু হয়ে গেল। এভাবেই পরিত দেওয়া জাদুর লেহেঙ্গার মাধ্যমে কারিশমা, কারিনা ও আঞ্জনার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেল। কিছুদিনের মধ্যেই রাজকুমারের সঙ্গে তাদের 3 বোনের বিয়ে হয়ে গেল। এরপর তারা রাজমহলে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে লাগলো।